আইন নিজের হাতে তুলে নেবেন না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তদন্তে শ্বেতপত্র প্রকাশের দাবি জামায়াত আমিরের। এবং কুয়েটের হলগুলোতে পানি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, অধিকাংশ শিক্ষার্থীর হল ত্যাগ। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। আকিজ বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, দেশের মানুষের নিরাপত্তায় পুলিশ সহ নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে, বলেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও কৃষি গবেষণা কাউন্সিলের মোবাইল অ্যাপ খামারির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সাধারণত আপনারা জানেন শেষ রাত্রের দিকেই কিন্তু ইগুলি বেশি হয়, চিন্তাগুলি বেশি হয়, যেন আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করতেছে কিনা এটা দেখার জন্য আসছিলাম। তা আমি দেখছি মোটামুটি তারা ভালোভাবে দায়িত্ব পালন করছে। যে জাতি ঐক্যবদ্ধ থাকতে পারে না, সে জাতি মাথা সোজা করে সম্মানের সাথে বিশ্ব দরবারে দাঁড়াতে পারে না, বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তদন্ত করে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানিয়েছেন তিনি। দুপুরে জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আর কোনো বৈষম্যের দেশ হিসেবে নয়, আগামীর বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি এই সময় বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে 1972 থেকে এই পর্যন্ত সব সংখ্যালঘু নির্যাতনের ঘটনা অনুসন্ধান করে তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। আমাদের পরিচয় আমরা বাংলাদেশ, কেউ যেন কারো ধর্মীয় আবেগে খুচাখুচি না করেন, সুরসুরি না। যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না, সে দেশের মানুষ মাথা সোজা করে সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতেও পারে। দুর্নীতি দমন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত হলে স্বাধীনতার মাত্রা বাড়বে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগের গণশুনানি শেষে সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময়ে একথা বলেন। এখনো কিন্তু দুদক সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান করার জন্য এটা রাষ্ট্রও চাচ্ছে আমার ধারণা, এবং দুদক সংস্কার যে কমিশন, সেই কমিশন এটা বলছে। সাংবিধানিক প্রতিষ্ঠান হলে সম্ভবত আপনি যে স্বাধীনতার কথা বলছেন সেটার মাত্রা সম্ভবত আরেকটু বৃদ্ধি পাবে। যারা সেবা গ্রহণ করছেন এবং যারা সেবা দিচ্ছেন তারা কিন্তু একই মানুষ। এক ধরনের লোক ঘুষ চাচ্ছেন, আরেক ধরনের লোক ঘুষ দিচ্ছেন। কাজেই এই আন্দোলনটা হতে হবে, ঠিক আছে আমি ঘুষ দেবো না, দেখি কতদিন আমাকে আটকে রাখতে পারে। তাহলে কিন্তু খুব সহজে আপনি ঘুষ গ্রহীতাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন। লোকে তাকে বলে ভাষার ফেরিয়ালা। দীর্ঘ 25 বছর ধরে মণিপুরি ভাষার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন কমলগঞ্জের শিক্ষিকা কণ্ঠৌজম শিল্পী। তার শিক্ষা কার্যক্রম ছড়িয়ে পড়েছে অনলাইনেও। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ জানিয়েছেন সেই ভাষার ফেরিওয়ালার কথা। দেখুন ডেস্ক রিপোর্টে। পেশায় তিনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মণিপুরি ভাষী মানুষ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে বাস। তার সম্প্রদায়ের মানুষ মাতৃভাষায় কথা বলতে পারলেও লিখতে বা পড়তে সাবলীল নয়। দীর্ঘ 25 বছর ধরে তার ভাষা সংগ্রাম, মাতৃভাষার মণিপুরীরা যেন পড়তে ও লিখতে পারে। ছুটির দিনগুলোই তিনি বেরিয়ে পড়েন ভাষা শিক্ষার স্কুলে। মণিপুরী সম্প্রদায়ের মাতৃভাষার নাম মৈথৈ ভাষা। স্কুলে এমনকি বাড়ি বাড়ি গিয়েও চলে তার বর্ণ পরিচয়ের ক্লাস। মণিপুরি কোন বর্ণের সঙ্গে কোন বর্ণ হবে কণ্ঠইজম শিল্পীর কাছ থেকে শিখছে শিক্ষার্থীরা। গ্রামের বয়োজ্যেষ্ঠ নারীদের নিয়েও মাসে একদিন ক্লাস করেন কণ্ঠইজম। আমাদের মণিপুরীদের যে ঐতিহ্য ভাষা আছে, ভাষাটা সর্বর্ণ ব্যঞ্জন, এইভাবে আমাদেরও ভাষা আছে। আগে আমার ছেলে মেয়ে এইটা মানে করতে পারছিল না। আর যে শিল্পী যে অনলাইনে ক্লাস চলে, মানে এগুলো নতুন করে আবার শিখতেছে ওরা।
তিনি তৈরি করেছেন ভাষা শিক্ষার ভিডিও, যা তিনি নিজের হৈরোল পেজ বা ইউটিউব চ্যানেলে হৈরোল বিডিতে প্রচার করেন। মণিপুরী সমাজের সব বয়সের মানুষ তার অনলাইন ক্লাস উপভোগ করেন। আপামর জনসাধারণ তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি, যাতে আমরা এরকম করে সরকারের যে একটা পদক্ষেপ, এটাকে আমরা ইনক্লুড করার জন্য সরকারের কাছে দাবি জানাই যে আমাদের মণিপুরি ভাষাটা যাতে আমাদের মণিপুরি যারা শিশুরা আছে তারা যাতে শিক্ষার সুযোগটা তারা নিতে পারে। বাংলাদেশের মোট মণিপুরী সম্প্রদায়ের অর্ধেকের বেশি লোকের বাস মৌলভীবাজার জেলায়। তার মধ্যে সবচেয়ে বেশি বসতি কমলগঞ্জে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে বইমেলার খবর সৌজন্যে বাংলালিংক। অমর একুশে বইমেলার ২৬তম দিন আজ। মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বপন, বইমেলা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আমরা, এখন ২৬তম দিন চলছে, কি অবস্থা সেখানে এবং পাঠক লেখক যারা আছেন তারা কি বলছেন? ধন্যবাদ জাকিয়া। যেমনটি এর আগে জানাচ্ছিলাম যে আজকে ২৬তম দিন, মেলা যদি বাড়ানো না হয়, সময় বাড়ানো না হয়, তাহলে শুক্রবারে এই মেলা শেষ হবে। তবে এরই মধ্যে আমি লেখক বা পাঠকদের কথা আপনি যেটা বললেন, আমি তাদের সাথে কথা বলেছি। তারা এই যে ২৬ দিন অতিবাহিত হয়ে গেছে, তাদের যে বিক্রির প্রত্যাশা সেটি কিন্তু পূরণ হয়নি। তবে তারা প্রত্যাশা করছেন যে এবারে আর যে বাকি ২ দিন, যেহেতু শুক্রবারে মেলা শেষ হবে, শুক্রবারটা তারা ছুটির দিন পাচ্ছেন, তারা আশা করছেন যে তাদের সেই বিক্রির যে প্রত্যাশা সেটি পূরণ হবে। পাশাপাশি অসংখ্য মানুষ কিন্তু আজকে এখানে আসছেন। বিশেষ করে আমি দেখেছি যারা ৩টার দিকে ঢুকেছেন, যেহেতু ৩টা থেকে ৯টা পর্যন্ত, ৩টা থেকে শুরু হয়, তবে অনেকেই কিন্তু এসেছেন, তারা নির্দিষ্ট পছন্দের বই কিনে তারা এখান থেকে ফিরে যাচ্ছেন। আবার অনেকে এসেছেন যারা নিজেদের পছন্দ অনুযায়ী বই কিনে অন্যকে উপহার দেওয়ার জন্য এসেছেন এবং বই কিনছেন। তো সব মিলিয়ে আজকেও অসংখ্য মানুষ বা অসংখ্য দর্শনার্থী, অসংখ্য পাঠক তারা এখানে এসেছেন। তারা নির্দিষ্ট পণ্য কিনে, নির্দিষ্ট বই কিনে, তারা পছন্দের বই কিনে এখান থেকে যাচ্ছেন। তো আমরা একজন পাঠককে পেয়েছি, তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। কখন এসেছেন, এবার বইমেলা আসলে কেমন দেখলেন যদি? মাত্রই আসলাম, অ্যান্ড সবাইকে দেখে মনে হচ্ছে যে ভালো লাগছে। এখন অনেক মানুষ আছে, এত লাস্টের দিক, তারপরও এত মানুষ দেখছি, ভালো লাগছে। বাচ্চারা আছে, সবাইকে দেখে খুব ভালো লাগছে। আপনি কি বই কিনেছেন? আমার লাস্ট 2 বছর আসা হয়েছিল, তখন বই কিনেছি। এখন মাত্র যেহেতু আসলাম, সো দেখি যদি কিছু ভালো লাগে, কিছু পাঠকের বই যদি ভালো লাগে তাহলে নিব অবশ্যই। যেমনটি শুনলেন জাকিয়া, যে আসলে পছন্দের উপর, যেহেতু এই বইমেলা উপলক্ষে বিভিন্ন লেখক তাদের বিভিন্ন বই বের করে থাকেন, তারা একই জায়গায় সব ধরনের বই যেহেতু পাওয়া যায়, তো পছন্দ তারা ঘুরে ঘুরে, যেহেতু অনেক স্টল ঘুরে ঘুরে তারা দেখছেন, পছন্দের যে বই সেটি তারা কিনে নিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি অনেকেই বাবার সাথে এসেছেন, অনেক বাচ্চারা, পাশাপাশি অনেকে আত্মীয় স্বজন নিয়ে এসেছেন, ফ্যামিলি নিয়ে, পুরো ফ্যামিলি নিয়ে এসেছেন, এবং প্রিয়জনকেও তারা বই উপহার দেওয়ার জন্য এখন পর্যন্ত তারা দেখছেন। তো সব মিলিয়ে আজকেও লোক সংখ্যা অনেক বেশি। জাকিয়া, অনেকে এসেছেন, বই নিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে এই অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আজকের দিনের এই মুহূর্তের শেষ অবস্থা। সহকর্মী স্বপন আহমেদ আমাদেরকে বইমেলার ২৬তম দিনের খবর জানাচ্ছিলেন। দর্শক, দেশের খবরের আয়োজনে আছে একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। বেহাল দশা পাবনার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের। এবং আগুনে ক্ষতিগ্রস্ত সাজেক ভ্যালির পর্যটন ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর লড়াই। একবার আমন্ত্রণ দেশের খবরে। হল ছেড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অধিকাংশ শিক্ষার্থী। আবাসিক হলগুলোর পানি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা হল ত্যাগ করলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা হল ছাড়েননি।
আদায়ের লড়াই বহাল থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল রাতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিয়ে নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং বুধবার সকাল 10টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয় কুয়েট প্রশাসন। সে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। আমাদের হলে নিরাপত্তার জন্য, আর যেহেতু মেয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, সবাই অনেক টেনশন। হঠাৎ সিদ্ধান্তটা দেওয়ার কারণে আসলে অনেকে একটু ভোগান্তির মধ্যে পড়ছে, যেমন বাসের বা ট্রেনের টিকিট পাওয়ার ক্ষেত্রে, বা তাদের বাসা একটু দূরে, ট্রেন ছাড়া ওয়ে নেই, ট্রেনের শিডিউল নিয়ে আজকে তারাও একটু বিপদে পড়ছে। এখান থেকে অনেকেই চলে যাচ্ছে, বাট আমাদের মূল কথা আমাদের মূল দাবি হচ্ছে হল না ছাড়ার ব্যাপারে। মাত্র একজন অস্থায়ী চিকিৎসক ও কিছু অস্থায়ী জনবল দিয়ে খুঁড়িয়ে চলছে পাবনার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা সেবা। জেলার প্রাচীনতম এই হাসপাতালের জনবল কাঠামো ও চিকিৎসা পদ্ধতি আধুনিকায়ন না হয় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। প্রান্তিক পর্যায়ে প্রসূতি সেবা দিতে পাবনার পৌর এলাকার গোবিন্দা মহল্লায় প্রতিষ্ঠা করা হয় পাবনা মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত সরকারি এই হাসপাতালটির ভাগ্য বদলায়নি আজও। স্থানীয়ভাবে ডেলিভারি হাসপাতাল নামে পরিচিত এই চিকিৎসা কেন্দ্রে স্থায়ী পদ 7টি, তার মধ্যে প্রহরী, পরিচ্ছন্ন ও নিরাপত্তা কর্মী 3 জন। সেবাকর্মীদের কোনো পদে স্থায়ী লোকবল নেই। সবেধন নীলমণি একজন চিকিৎসক কাজ করছেন অতিরিক্ত দায়িত্বে। জনবল সংকটে মিলছে না প্রত্যাশিত চিকিৎসা সেবা। এই জায়গায় কিছু ডাক্তার যদি একটু হতো আরো ভালো হতো। ডাক্তার পর্যাপ্ত হবে, অনেকটা তখন সাশ্রয় হবে, অনেক সেবা তখন একটু ভালো হবে। নর্মালি ডেলিভারি করলে এই জায়গায় চিকিৎসাও ভালো করে, আবার এমনি টাকার অঙ্কেও কম। একসময় এই হাসপাতালে মাসে 300টিরও বেশি রোগীর নর্মাল ডেলিভারি হলেও জনবল ঘাটতির কারণে এখন তা দাঁড়িয়েছে 50-এ। সিজার অপারেশন নেমেছে প্রায় শূন্যের কোঠায়। অ্যানেস্থেশিয়া ও শিশু বিশেষজ্ঞের পদ না থাকায় ঝুঁকিতে পড়ছেন রোগী ও সেবাকর্মীরা। প্রসূতি সেবায় গুরুত্বপূর্ণ আল্ট্রাসোনোগ্রাম মেশিন ও জনবলও নেই। আমরা ছোটকাল থেকে যেটা দেখে আসলাম, এখনো বেড সংখ্যা ওই 30 বেডই আছে, ওইটা আর বাড়েনি। ডাক্তার ঠিক মতন পায় না, তারপর যদি কোনো সিজারের রোগী দরকার হয়, সিজার তো এখানে হয় না, আবার ক্লিনিকে যেতে হয়। লোকজন বেশি থাকলে আমাদের শৃঙ্খলাটা বজায় থাকবে, বিশৃঙ্খলা হবে না, রোগীগুলা ঠিক মতো সেবা দিতে পারবো। ডেলিভারির পরে বা সিজার সেকশনের পরে তো সেই বাচ্চাগুলোকে দেখানোর জন্য আমাদের কিছু ডেলিভারির পরে সিজার কিছু বাচ্চা যেগুলো সমস্যা হয় সেগুলো দেখানোর জন্য আমাদেরকে সদরে রেফার করতে হয়। যদি এখানে একজন পেডিয়াট্রিশিয়ান ডাক্তার যদি থাকতো তাহলে তাদেরকে রেফার করা লাগতো না, তারা এখানে সেই সার্ভিসটা নিতে পারত। প্রান্তিক জনগোষ্ঠীর স্বল্প মূল্যে সেবা প্রাপ্তির এই হাসপাতালটির আধুনিকায়ন ও জনবল ঘাটতির দ্রুত সমাধান হোক, মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির এমনই কল্যাণ কামনা করছেন পাবনাবাসী। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই করছেন আগুনে ক্ষতিগ্রস্ত সাজেক ভ্যালির পর্যটন ব্যবসায়ীরা। এরই মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থসহ কিছু ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে তাদের। সকালে সাজেকের শিব মন্দির প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোবারক হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। তিনি জানান, আগুনে ক্ষতিগ্রস্ত 36 পরিবারের প্রত্যেককে 7,500 টাকার চেক, 30 কেজি চাল, শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে। তাদের পুনর্বাসনেও সহায়তা করা হবে। সোমবার দুপুরে সাজেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুনে বসত ঘর হারা লুসাই ও ত্রিপুরা সম্প্রদায়ের শতাধিক মানুষ গির্জা ও মন্দিরে আশ্রয় নিয়েছেন। অগ্নিকাণ্ডের উৎস ও কারণ জানতে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হল 23তম বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়ে ওঠে ক্যাম্পাস। পটুয়াখালী থেকে মোহাম্মদ মোসাফিজুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আলোকসজ্জায় ঝলমলে পুরো ক্যাম্পাস, চারদিকে উৎসব মুখরতা। বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 23তম বিশ্ববিদ্যালয় দিবসের আনন্দ আয়োজন। বৃক্ষরোপণ, রক্তদান, দিনভর নানা আয়োজন, হাড়ি ভাঙা, হাঁস মুরগি দৌড়, রশি টানাটানি ও প্রীতি ফুটবল ম্যাচের আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর উদযাপন, তাতেই বিশ্ববিদ্যালয় নিয়ে নানান প্রত্যাশা, প্রাপ্তি ও অর্জনের কথা জানান শিক্ষক শিক্ষার্থীরা। সবাই আমরা একত্রিত হয়েছি একসাথে অনেক সুশৃঙ্খল ভাবে। এটা আমার 2.5 বছর লাইফে এই প্রথম এত সুন্দর ভাবে উদযাপন হচ্ছে। তো আমরা আগামীতে এই ধরনের
আরো বড় বড় প্রোগ্রামে ক্যাম্পাস দেখতে চাই। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। ভবিষ্যতেও উচ্চশিক্ষা ও গবেষণায় দক্ষিণাঞ্চলকে সমৃদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কর্তৃপক্ষ। আমাদের দীর্ঘদিন পরে এই বিশ্ববিদ্যালয়ের আজকে জন্মদিন পালন করতে পেরে আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবার অনেক আনন্দিত। বাংলাদেশ বিনির্মাণে যাতে আমাদের এই দক্ষতা, শিক্ষা এবং গবেষণা কাজে লেগে বাংলাদেশ তথা জাতি আজ এক উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে আকিজ বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। আইন নিজের হাতে তুলে নেবেন না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তদন্তের শ্বেতপত্র প্রকাশের দাবি জামায়াত আমিরের। কুয়েটের হলগুলোতে পানি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, অধিকাংশ শিক্ষার্থীর হল ত্যাগ। বেহাল দশা পাবনার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের। এবং আগুনে ক্ষতিগ্রস্ত সাজেক ভ্যালির পর্যটন ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর লড়াই। দর্শক, এই ছিল দেশের খবরে। কাল আবারও দেখা হবে একই সময়। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।